blessed reminiscence about Swami Someshwaranandaji Maharaj since the last 3 years. He has not been in the physical existence. A marvelous monk, an original monk whom even Ramakrishna order may not discover or rediscover again, say in 50 years. Swami Someshwaranandaji Maharaj যে স্মৃতিচারণ করতে বসেছি, কারণ আমার বুক ভাঙা কষ্ট হয় যে এত সৃজনশীল, এত ব্রিলিয়ান্ট, এত অরিজিনাল মনের মানুষ অমিতাভ মহারাজ, যা ভেবে কুল কিনারা পাওয়া মুশকিল। Those who know, they know. He has been written, he wrote more than 50 books. If one can see the titles of the books, they will be surprised just by the name of the books. এবং প্রত্যেকটা বইয়ের টাইটেল দেখে বোঝা যায় কিভাবে তিনি জগৎকে ভালোবেসেছিলেন, কিভাবে জগৎকে ইন এ মোস্ট প্র্যাকটিক্যাল ওয়ে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিয়েছিলেন। আমি কোনো কিছু লিখে বলছি না, আমি স্পন্টেনিয়াস বলছি, কারণ আমি এটা ইউটিউবে দিতে চাই, দিয়ে রাখতে চাই। আর যে ছবি আপনারা দেখছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ, এটা আমারই তোলা, অরিজিনাল আমারই তোলা ছবি। আমার মনে হচ্ছে হবে এরকম হয়তো 1985-এ মতো, 1985 বা 86ও হতে পারে, নট ভেরি শিওর। দুর্গাপুরে আছি, দুর্গাপুরে যে কানু সিধু ইন্ডোর স্টেডিয়াম আছে, সেখানে একটা খুব বড় অনুষ্ঠান হয়েছিল স্বামী বিবেকানন্দ স্মরণে। সেই সময় তিনি যখন ওই কানু সিধু স্টেডিয়ামে উপস্থিত আছেন, সেই সময় এক জায়গায় তিনি বসেছিলেন ভক্তবৃন্দের সঙ্গে। আর ভক্তবৃন্দ সব সময় চার্মিংলি, লাভিংলি, রিভিয়ার্ডলি ইউনাইটেড থাকতেন মহারাজের কাছে, কারণ তিনি ছিলেন বিস্ময়কর ব্যক্তিত্ব, আনবিলিভেবল। সেই সময় যখন ছবিটা তুলতে যাচ্ছি, এই ছবিটা, উনি বলেছিলেন হেসে, আমার তো ছবি ভালো হয় না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছবি। যেন একজন প্রাজ্ঞ বৌদ্ধ সন্ন্যাসী বসে আছেন
স্মিত হাসি নিয়ে আশীর্বাদ করছেন। আমি যে তার সম্বন্ধে দু চার কথা রেমিনিসেন্স স্মৃতিচারণ করতে চলেছি তারই আশীর্বাদে। আজকে হলো 27 ফেব্রুয়ারি 2025। আমার এখন বয়স 82, থাকি গুরুগ্রামে। আমরা গুরুগ্রামে, আমি এটা ইউটিউবে দেব এমন এই ছবি সহ, আর কারো কাছে নেই, আমার কাছে আছে। বেশ কষ্ট করে খুঁজে বার করলাম এইমাত্র, তাই বলতে চলেছি। এবার বলি তার সাথে কিভাবে সামান্য দেখা হয়েছিল, এমন যৎসামান্য পরিচয় যোগাযোগ হয়েছিল। এবং এই যা বলতে চলেছি মানে গুছিয়ে বলতে পারবো না, কারণ আমি স্পন্টেনিয়াস। আই এম স্পিকিং স্পন্টেনিয়াস। আই হ্যাভ নট প্রিপেয়ার্ড এনিথিং। Whatever is coming into my mind, I am telling. 1984 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের দুর্গাপুরে যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আছে, এখনো আছে, তখনও ছিল, সেই মন্দিরটি রামমোহন এভিনিউর উপরে উদ্বোধন হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম তার আগেও ছিল, তার আগে থেকেই ছিল, প্রায় 79 থেকে হবে। এর পাশেই মীরাবাই তুলসীদাস রোড এর ওপরে ইন এ হাম্বল স্কেল। আর এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল ওই বললাম ফেব্রুয়ারি 1984-এ। অনেক মানে চার্মিং, অনেক অ্যাট্রাকটিভ, অনেক রিভিয়ার্ড, অনেক জ্ঞানী সাধুসন্ত এসেছিলেন মানে রামকৃষ্ণ মিশনের। আর উদ্বোধন করেছিলেন স্বামী, উনি বিখ্যাত চিন্তাহরণ মহারাজ, মায়ের শিষ্য চিন্তাহরণ মহারাজ। আমি সন্ন্যাস নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বলতে বলতে যদি মনে আসে। তিনি উদ্বোধন করেছিলেন, অর্থাৎ তিনি হচ্ছেন সেই সাধু যিনি ছিলেন ফাউন্ডার অব দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। দ্যাট টু বোধ হয় আমার ঠিক মনে করতে পারছি না, 1969 নাগাদ। সেটা তখন ছিল ওই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপরে। আর পরে সেটাই শিফট করে বিখ্যাত গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। তার ফাউন্ডার স্বামী অর্থাৎ যিনি কিনা ওই উদ্বোধন যে ফাউন্ডার ছিলেন, তিনি চিন্তাহরণ মহারাজ। চিন্তাহরণ মহারাজ মানে হচ্ছে, আমি এই মুহূর্তে নামটা তার ভুলে যাচ্ছি, অথচ বলতে চাইছি, অর্থাৎ মনে রাখতে একটু হিন্টস দিচ্ছি। সেটা অষ্টাবক্র সংহিতা যিনি ইংলিশে অনুবাদ করেছিলেন, সেই
চিন্তাহরণ মহারাজ, দ্য পারফেকশনিস্ট, তিনি এসেছিলেন এবং উদ্বোধন করেছিলেন মন্দির 1984-এ। আমি যদি নামটা মনে করতে এই মুহূর্তে না পারি, চিন্তাহরণ মহারাজের সন্ন্যাস, খুব বিখ্যাত সাধু। ও ইয়েস, মনে পড়েছে, স্বামী নিত্য স্বরূপানন্দজি মহারাজ। স্বামী নিত্য স্বরূপানন্দজি মহারাজ তিনি এসেছিলেন, উদ্বোধন করেছিলেন 1984-এ আমাদের সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেবাশ্রম মন্দিরটি 1984-এ। সেই সময় 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়েছিল। একেবারে প্রথম দিন থেকেই যাদেরকে দেখেছিলাম তাদের ভেতর বিস্ময়কর যে সাধুটি ছিলেন, আমার প্রথম দেখা তাকে, তিনি স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। পরে জানতে পারি তার পূর্ব আশ্রমের নাম অমিতাভ মহারাজ, অমিতাভ। তিনি সেই সময় কলকাতায় অদ্বৈত আশ্রমে থাকতেন এবং কাজ করতেন। তারপর অদ্বৈত আশ্রমের পর তিনি ওই ইয়েতে আমাদের আশ্রমে তাকে কয়েকবারই দেখেছি, বক্তৃতা শুনেছি। আরও দু একটা কথা র্যান্ডাম বলতে হচ্ছে, কারণ আমি তো লিখে বলছি না, স্পন্টেনিয়াস বলছি। ওই সময়টা স্বপন ভট্টাচার্য নামে এক ভদ্রলোক, খুব ভক্ত এবং হাতের মানে তিনি লেখকও বটে, কবিও বটে, স্বপন ভট্টাচার্য। তাদের গ্রুপ স্বামীজির ওপর খুব কাজ করছিলেন এবং তারা অনেক কোচিং সেন্টার খুলেছিলেন এই নিডি স্টুডেন্টদের জন্য, যাদের প্রয়োজন, খুলেছিলেন। সেই সময় বিবেক বলে একটা ম্যাগাজিন বেরোত ওই গোষ্ঠীর কাছ থেকে। সেটা দ্যাট কেম ফ্রম দ্য ইন্সপিরেশন অফ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ, বিবেক। তার ওপর একটা লেখা ছিল, সেই লেখাটাও ওই মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির ইন্সপিরেশনেই অ্যাড করা ছিল। সেটাকে বলি, স্বামী বিবেকানন্দের একটি চিঠি থেকে সিস্টার নিবেদিতাকে লেখা। সেই লাইনটা হচ্ছে, স্বামী বিবেকানন্দ লিখছেন নিবেদিতাকে, জগৎ দুঃখে পুড়ে যায়, তোমার কি নিদ্রা সাজে। এই লাইনটা বিবেকের ওপর ছিল। এটা আমার মনে পড়ছে, অনেক কাল আগের কথা, আমাকে সব মনে করে বলার চেষ্টা করছি। যাই হোক, ওই স্বামী সোমেশ্বরানন্দজি অনেকবার এসেছেন আমাদের রামকৃষ্ণ ওই মন্দিরে। তার বক্তৃতা শুনতে যেতাম, যখনই সুযোগ হতো যে উনি আসছেন আমি তো যেতামই। আমার মনে আছে একবার বাসুদেব মুখার্জি, তখন আমাদের জেনারেল সেক্রেটারি বাসুদেব মুখার্জি, তাকে আমি গিয়ে বললাম যে মহারাজ সে সময় বম্বে সেন্টারে আছেন এবং ওখানে শুনতে পাই ধ্যান শেখান, ধ্যানের ওপর ক্লাস নেন। তো আমি গিয়ে বাসুদেব মুখার্জিকে একটা কাগজে লিখে
জানালাম যে মহারাজ মানে স্বামী সোমেশ্বরানন্দজি এসছেন, তাকে বলুন না যে তিনি যদি ধ্যানের ওপর একটা ক্লাস নেন, কারণ সবার পক্ষেই খুব আকর্ষণীয় হবে, আমার পক্ষে তো হবেই। মজার ব্যাপার হলো যে বাসুদেববাবু সে কথা ওনাকে বলতে পারলেন না, বলা হলো না আর কি। ভীষণ ভিড় ইত্যাদি, সোমেশ্বরানন্দজি এসেছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আরও, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং, দ্যাট হি স্টার্টেড অ্যাকচুয়ালি টিচিং অন ধ্যানের ওপর উনি ক্লাস নিলেন। সেই দিন প্রথম ওনার কাছে ধ্যানের ওপর ক্লাস আমরা ছিলাম, আমি ছিলাম, আমার মেয়ে ছিল পেখম বা রাজতরঙ্গিনী, আমি কলহন, আমার মেয়ে রাজতরঙ্গিনী। তা পেখম মানে অসম্ভব ভালো লেগেছিল, এবং ধ্যানের ওপর ক্লাস নিলেন। আমরা যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম, ধ্যান কী করে করতে হয় না হয় শিখিয়েছিলেন টেকনিক। এবং আপনারা সবাই জানেন যে আজও যদি খোঁজ করেন তো দেখতে পাবেন না, অত্যন্ত পুরনো ক্যাসেট আছে, অত্যন্ত কোথাও আছে, যদি কোথাও আছে ক্যাসেট আছে ধ্যানের ওপর। ওই স্বামী সোমেশ্বরানন্দজি সেটা পাবলিশ করেছিলেন। যাই হোক, বাসুদেববাবু পরে আমাকে বললেন যে আমি তো ওনাকে বলতে পারিনি ধ্যানের ওপর ক্লাস নেন, তাহলে উনি জানলেন কি করে, অথচ ধ্যানের ওপরেই ক্লাস নিলেন। এটা একটা ঘটনা, মানে সাধুর মন আমরা বুঝি না। আরেকটা জিনিস আমার মনে পড়ছে ও কথা বলতে গিয়ে, আমি সে সময় রবিবার, শনি রবিবার ছুটির দিন হলেই আমি সিএমইআরআই দুর্গাপুরে চাকরি করতাম, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করতাম অ্যাজ এ সায়েন্টিস্ট। তো ওই শনি রোববার ছুটি হলে আর সুযোগ পেলে এই অনুষ্ঠানগুলো বেশিরভাগই হতো ওই শনি রবিবার, স্বাভাবিক লোকজন আসবে। তো আমার স্ত্রী অনেক কাজকর্ম থাকতো, তিনিও স্কুলে পড়াতেন। আমার স্ত্রী মনিকা তিনি দুর্গাপুর স্টিল প্লান্টের স্কুলের লেকচারার ছিলেন, মানে হায়ার ক্লাসে 11-12 ক্লাসে পড়াতেন, তাদের ডেজিগনেশনটা লেকচারারই ছিল। তিনি বিরক্ত হতেন যে আমি বেরিয়ে যাই, সেজন্য তিনি তার বিরক্তিটা কমাবার জন্য আমি বললাম, ঠিক আছে, তুমি একটা দিন ঠিক করে দাও, যেদিন আমি যাব, শনি রোববার আমি যাব না, দিন ঠিক করে দাও। তো যেদিন আমি যাব সেদিন তুমি আমাকে বাধা দিও না, আমি না গিয়ে পারবো না। আমার স্ত্রী বলেছিলেন অন স্পন্টিনিয়াস যে তুই বুধবার যাও, বুধবার। তো তারপর থেকে আমি বুধবার যাতায়াত করি, এবং 20 বছর আমি রামকৃষ্ণ মিশন, আমাদের মানে রামকৃষ্ণ মিশন বলতে প্রাইভেট সেন্টার, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে 20 বছর, সিন্স 1984 to 2004, till I got retired from CMRI Durgapur to then come to travel to Gurugram where I live now. আমি কথামৃত পাঠ করেছি 20 বছর, কথামৃত, শ্রীরামকৃষ্ণ কথামৃত। এটা ঠাকুরের আশীর্বাদ, কিন্তু সেটা অন্য কাহিনী, কিভাবে ঘটেছিল এটা আমার ব্যাপারে, সেটা নিড নট ন্যারেট হিয়ার রাইট নাও। তো যেটা বলছিলাম, আমি একটা বক্তৃতাতে
একটা বক্তৃতাতে সোমেশ্বরানন্দজি বলছেন, আমার মনে আছে, যে হয়তো আপনার বাড়িতে অসুবিধা হচ্ছে, মন্দিরে আসতে পারছেন না, উনি বলছেন মন্দিরে আসতে পারছেন না, একদম এক্স্যাক্টলি এটা বলেছিলেন। স্ত্রী হয়তো বলেছে গ্যাসের দোকানে গিয়ে গ্যাস বিক্রি করতে হবে, আর আপনি তখন মন্দিরে আসতে চাইছেন। অ্যাকচুয়াল ঘটনা, অ্যাকচুয়াল আটারেন্স আর অ্যাকচুয়াল সিচুয়েশন। আপনি কি করবেন? আপনি ব্যাপারটাকে অ্যাডজাস্ট করবেন, সুন্দরভাবে কম্প্রোমাইজ করবেন। মানে আপনি একটু আগে বেরিয়ে গিয়ে গ্যাসের দোকানে বুক করবেন, তারপর মন্দিরে আসবেন। মানে দুটো কাজই আপনি করবেন, নট ডিস্টার্বিং এনিওয়ানস মুড এটসেট্রা। এটা উনি এই দুটো আমার মনে আছে। একটা হচ্ছে ধ্যান শেখাবার ক্লাসটা, আর একটা হচ্ছে যে এক্সাম্পলটা দিয়েছেন, একদম আমরা বসে আছি, আমরা অন্তত ধরুন 200 জন বসে আছি ওখানে মন্দিরের ভেতরে, কিন্তু এক্সাম্পল এমন হলো যে আমার অন্তত মনের যে একটা ইচ্ছা, সেটা মিলে গেল মহারাজের, এই দুটো জিনিস। যাই হোক, সেই ধ্যানের ক্লাস হলো, তারপর আরও নানান রকম বিষয়। আমি মাঝে মাঝে ভাবতাম, মহারাজ যেসব বক্তৃতাগুলো দেন সেগুলো মানে খুব চিন্তামূলক, চিন্তাশীল, বিশ্লেষণমূলক, সৃজনশীল, আর প্রত্যেকটা কথা অরিজিনাল, আমরা সেই জন্য আমাদের খুব ভালো লাগতো, এবং বৈপ্লবিকভাবে অরিজিনাল। মেইনলি থিমটা উনি যে নাম করতেন ঠাকুরমা স্বামীজির বক্তৃতায় তাও নয়, কিন্তু সবই আসতো ওই ঠাকুরমা স্বামীজি থেকে। কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম মায়ের ওপর উনি খুব বেশি কিছু বলতেন না। মানে দ্য ইমোশনাল, দ্য লাভিং পার্ট, এটা নিয়ে উনি খুব কিছু বলতেন না, কেন ওটা বুঝতে পেরেছিলাম পরে, ওই যে খুব অন্তরের ব্যাপার, গভীর ভালোবাসার ব্যাপার, সেই জন্য ওটা কিছু ওই নিয়ে বলতেন না বেশি। উনি যা বলতেন, একটা পার্টিকুলার টপিক, একটা থিম, একটা বিশ্লেষণ, একটা দার্শনিক চিন্তা, এইসব নিয়ে বলতেন ইন জেনারেলভাবে। আর বলতেন আশ্চর্য বক্তৃতা, আমরা সব চার্মড হয়ে থাকতাম ওখানে যারা ছিলাম, থাকতাম। সে তখনকার দিনে বহু মানুষ চলে গেছেন দেহ ত্যাগ করে। তারা জানেন যে স্বামী সোমেশ্বরানন্দজি আমাদের সবার এত ভালোবাসার, শ্রদ্ধার মানুষ ছিলেন। বম্বের পর বম্বে সেন্টার, বম্বে তো বোধহয় ওর্লিতে একটা ছোট সেন্টার ছিল, সেখানে উনি ছিলেন এবং অর্গানাইজ করেছিলেন বহু কিছু স্টুডেন্টদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য। আর প্রত্যেকটাই হচ্ছে গিয়ে মানে ইনভেন্টিভ, কোনো সাধারণ ব্যাপার নয়। তারপর শুনলাম যে উনি রাজস্থানের খেত্রি সেন্টারের ইনচার্জ হয়ে চলে গেছেন। রাজস্থানের খেত্রি সেন্টারে উনি চলে গেছেন, এটা শুনলাম। তারপর আরও অনেকটা পরে, আমি খুব বেশি তো বাড়াতে পারছি না যে কি বলবো। আচ্ছা, আরেকবার মনে আছে, ওই দুর্গাপুরে থাকার সময় যখন শুনলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ভেতরে অডিটোরিয়াম আছে, মানে বক্তৃতা দেওয়ার জায়গা সুন্দর আছে, সেখানে উনি বক্তৃতা দিতে আসছেন। সেখানেও গিয়েছিলাম। একটা কথা মনে আছে আমার, উনি বলেছিলেন যে আপনারা এখানে এত উচ্চ শিক্ষিত ব্যক্তিরা, সব ইঞ্জিনিয়াররা,
কত সব উচ্চশিক্ষিত মানুষরা আছেন। আমি তো পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করি। উনি ছিলেন কেমিস্ট্রির ছাত্র, কেমিস্ট্রি অনার্সের ছাত্র। অনেক পরবর্তী জীবনে, অনেক পরবর্তী, ইদানিংকালেই বলা যায়, চলতে চলতে বলে একটা বই পড়ছিলাম ইদানিংকালে পাবলিশড। তাতে দেখলাম যে উনি হুগলি মহসিন কলেজের কেমিস্ট্রির ছাত্র ছিলেন, কেমিস্ট্রি অনার্স। উনি কেমিস্ট্রি অনার্স, পোস্ট গ্র্যাজুয়েশন উনি কমপ্লিট করেননি। তার আগেই তিনি সাধু হিসাবে রামকৃষ্ণ মিশনে জয়েন করেন। আর সেই জন্যই সেদিন ইয়েতে বলেছিলেন, ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অনুষ্ঠানে, যে আপনারা এত উচ্চশিক্ষিত, আমি তো গ্র্যাজুয়েট, যদিও অনার্স গ্র্যাজুয়েট, সেটা আর বলেননি, আপনারা আমার কাছে এসছেন কথাবার্তা শুনতে। কাজেই উনি বলতে চেয়েছিলেন যারা চান চিন্তা ভাবনা করতে, কাজকর্ম করতে গভীরভাবে, তারা সবাই সব পারেন, চেষ্টা করে দেখুন, আপনারাও পারবেন। যদিও সোমেশ্বরানন্দ হওয়া, আমি জানি, মানে সত্যি কথা বলতে কি, সাধুদের পক্ষেও আমি আর দ্বিতীয় সোমেশ্বরানন্দ, আমি এত দিন ধরে আমি জেনেটিক্যালি রামকৃষ্ণ মিশনের, মানে আমার রক্তের ভেতর রামকৃষ্ণ মিশন, এত দিন ধরে এত সাধু দেখছি, কিন্তু সাধুরাও সোমেশ্বরানন্দ হতে পারেন না। কারণ তাদের সেই যে সৃজনশীলতা, চিন্তা, বৈজ্ঞানিক দার্শনিকতা এবং প্র্যাকটিক্যাল সেন্স, এগুলো বেশিরভাগের ভেতরেই নেই। সবাই মঙ্ক হলেও মেকানিক্যালি মঙ্ক। ঠাকুরের প্রতি ভালোবাসা যথেষ্ট, বিদ্যা বুদ্ধি যথেষ্ট গভীর সবারই, তা না হলে রামকৃষ্ণ মিশনের সাধু হওয়া ভীষণ কঠিন। অন্য কথা একটা বলি, তাহলেই বোঝা যাবে আমি কি বলতে চাইছি। পৃথিবীতে মোটামুটি 200 রামকৃষ্ণ মিশন সেন্টার আছে, আর ব্রহ্মচারী ইত্যাদি নিয়ে মাত্র 2000 মতো সাধু আছেন। আমি সবসময় বলি, দ্যাট ইজ দ্য লেভেল অফ কোয়ালিটি কন্ট্রোল অফ রামকৃষ্ণ মিশন, যে চাইলেই রামকৃষ্ণ মিশনের সাধু হওয়া যায় না। এবং তাও যখন হয়, তারও মধ্যে বিস্মিত হয়ে দেখি, তার মধ্যে তো কিছু কিছু ব্রেক অ্যাওয়েও তো হয়ে যায়, তারাও তো কন্টিনিউ করেন না। তো রামকৃষ্ণ মিশনের সাধু হওয়া এক্সট্রিমলি কঠিন। তারই মধ্যে আরও কঠিন সোমেশ্বরানন্দ হওয়া। আমি সোমেশ্বরানন্দ, কারণ আমি দ্বিতীয় এক্সাম্পল এতদিনে আর সোমেশ্বরানন্দ পাইনি, অমিতাভ মহারাজ পাইনি। আমি এ কথা দায়িত্ব নিয়ে বলছি। আই এম টেলিং দিস উইথ টোটাল রেসপন্সিবিলিটি। বহু সাধু আগেও দেখেছি, পরেও দেখেছি, সোমেশ্বরানন্দ সাধুরাই অ্যাপ্রিসিয়েট করে উঠতে পারেন না, মানে অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতাটুকু নেই সোমেশ্বরানন্দজির কোয়ালিটি। ঈশ্বরকে প্রণাম জানাই যে আমি অন্তত আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিয়েলাইজেশন দিয়ে স্বামী সোমেশ্বরানন্দজিকে আমি আজকে প্রেজেন্ট করতে পারছি। যাই বলি, অনেক কথা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, টেকনিক্যালি এটাকে লোড করা মুশকিল হয়ে যাবে ইউটিউবে। সেই জন্য বলি, এরপর ক্ষেত্রীর পর একটা সময় এলো যখন উনি রামকৃষ্ণ মিশন অর্গানাইজেশন, মানে রামকৃষ্ণ মিশন
অর্গানাইজেশন উনি পরিত্যাগ করলেন। তার কারণ উনি যেভাবে কাজ করতে চান, যা চান সেটা সব কিছু পারমিট করা, মানে এত বেশি স্বাধীনতার প্রয়োজন তার ভেতর, যেটা ওই বেলুড় মঠের সিস্টেমের মধ্যে থেকে সম্ভব না। উনি পরিত্যাগ করলেন। সববার দুঃখ হয়েছিল, আমার তো ভীষণ দুঃখ হয়েছিল, কিন্তু তাহলেও আমি জানতাম তার দরকার ছিল। কারণ স্বামীজির ব্যাপার, স্বামীজিকে সবসময় ধরেছিলেন মহারাজ। তিনি যে সেন্টারটা খুললেন নতুন করে ইন্দোরে গিয়ে, ইন্দোরে, সেটা হচ্ছে বিবেকানন্দ সেন্টার ফর ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, বিবেকানন্দ সেন্টার ফর ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, IEM। হ্যাঁ, ইন্ডিয়ান ইথোস ইন, থিম হচ্ছে ইন্ডিয়ান ইথোস ইন ম্যানেজমেন্ট। তারপর থেকে তিনি একের পর এক বিভিন্ন জায়গায় ক্লাস নিতে শুরু করলেন, বিভিন্ন বিজনেস মডেল তৈরি করলেন, যেমন একলব্য মডেল, হনুমান মডেল। এগুলো সব প্র্যাকটিক্যাল মডেল। প্র্যাকটিক্যাল মডেল বলতে এইগুলো যারা যারা জানেন এবং হয়ে আছে, সেগুলো নিয়ে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে অদ্ভুত অদ্ভুত রেজাল্ট দেবে, এবং দিয়েওছে। তিনি কোথায় কোথায় ক্লাস নিতেন, এয়ার ইন্ডিয়া থেকে আরম্ভ করে, ইন্ডিয়ান রেলওয়েজ থেকে আরম্ভ করে, নাম্বার অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিরাট বিরাট ইন্ডাস্ট্রি, অতি নামকরা সব ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল হাউসে গিয়ে গিয়ে উনি ক্লাস নিতেন, এই মডেলগুলো ইন্ট্রোডিউস করতেন এবং সেগুলো প্র্যাকটিক্যালি করিয়ে দেখাতেন যে তাদের প্রোডাকশন বাড়ছে, তাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম সেগুলো সলভ হয়ে যাচ্ছে, তাদের মার্কেটিং হয়ে যাচ্ছে। কারণ উনি ছিলেন গবেষক সাধু। এগুলো আমি এত আগেই বলে ফেলেছি, আর এখন সময়ও হয়ে যাচ্ছে, অনেক বেড়েও যাচ্ছে। উনি যে বার করতেন, উনি একটা ম্যাগাজিন বার করতেন, আমার এখনো মনে আছে। আমার ওই ম্যাগাজিনটা হচ্ছে, আমার মেম্বারশিপ নম্বর ছিল S623। তারপর তো অনেক দিন আগে ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, কয়েক বছর ধরে আমি পেতাম সেটা। বিবেক ম্যানেজমেন্ট, বিবেক ম্যানেজমেন্ট, ওটা ছিল ক্যারিয়ার ল্যাঙ্গুয়েজ, ছিল ইংলিশ। বিবেক ম্যানেজমেন্ট, সেগুলো বেরোতো আমার সংগ্রহে অন্তত একটা 10-12টা ইস্যু হবে, হালকা কয়েক পৃষ্ঠার ম্যাগাজিন, হয়তো 20 পৃষ্ঠার মতো হবে। আচ্ছা, তার ভেতর ওনার বহু বহু ওপিনিয়ন অ্যান্ড খবরাখবর থাকতো। সেটা ওই 10-12টা বা 20টা ইস্যু নিয়ে আমার একটা 52 ভলিউম আমার সংগ্রহে রাখা আছে, বিবেক ম্যানেজমেন্ট। সেই সময় আমি ওটার মেম্বার তো হয়েইছিলাম, আমার সাথে মহারাজের যোগাযোগও ছিল, অল্প স্বল্প চিঠিপত্র লেখালেখি হতো। তিনি চিঠি লিখলে উনি উত্তর দিতেন। তারপর আমি নিজে অনেক বড় বড় জায়গায়, মানে তার বড় মানে আমি সবসময় মনে করতাম যে আমি যদি আমি মাউন্ট কৈলাসে গিয়ে যদি জল ঢালি, গঙ্গা জল, তাহলে সবচেয়ে বেশি দূরে ছড়িয়ে পড়বে গঙ্গা জল। সেই জন্য আমি চেষ্টা করতাম যারা ক্ষমতাবান, সোসাইটিতে উন্নতি করেছেন তাদের কাছে যাক, কারণ তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ার সুযোগ। যেমন শ্যামপিত্র দা, তখনকার খুবই মূল্যবান ব্যক্তি। তারপর ধরুন রাজীব গান্ধী,
তারপর বলুন জ্যোতি বসু, তারপর বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমাদের সিএমআরআই দুর্গাপুরের যারা ডাইরেক্টর, তাদেরকে আমি গিফট সাবস্ক্রিপশন করতাম। গিফট সাবস্ক্রিপশন মানে ওই রকম লেভেলের বিরাট বিরাট মানুষ। তারপর আমার সব বন্ধুরা যারা যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর পড়াতেন, তাদেরকে আমি গিফট সাবস্ক্রিপশন করতাম, বিবেক ম্যানেজমেন্ট। তো এইসব মনে পড়ছে। তারপর এক সময় অনেক দিন এরকমভাবে চলার পর দেখতে পেলাম ইউটিউবে দেখছি মহারাজকে। ইউটিউবকে খুব দেখতে, মানে হঠাৎ হঠাৎ হারিয়ে যান, কোথায় থাকেন জানি না। তারপর আমার মনে আছে যে আহমেদাবাদ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে, আহমেদাবাদ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যখন দুর্গাপুরে সিএমআর চাকরি করছি, দেখতে পেলাম যে ওই ইন্দোর সেন্টার থেকে মহারাজ একটা বুক, একটা ম্যানেজমেন্টের ওপর বই পাবলিশ করেছেন। আহমেদাবাদ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে সে বেরিয়েছে। আমি অনেকগুলো ইস্যু আনিয়েছিলাম, অনেককে ডিস্ট্রিবিউট করেছি মহারাজ মানে স্বামী সোমেশ্বরানন্দজির বই। তারপর যাই হোক, ইউটিউবে যখন অনেক পরের কথা, যখন দুর্গাপুর গুরুগ্রামে থাকতে শুরু করেছি বেশ কয়েক বছর, অনেক বছর, হয়তো মাত্র গত সামান্য কয়েক বছর ইউটিউবে ওনার অনেক রকম আবির্ভাব দেখতে লাগলাম, ওনার কথাও শুনতে পারলাম, ওনার প্রশ্ন উত্তরও শুনতে পেলাম। এইভাবে চলল। এই শুনতে শুনতে এক সময় দেখলাম, জানতেও পারলাম মহারাজ দেহত্যাগ করেছেন। এই হয়তো এখন থেকে মোটামুটি বছর 3 আগে হয়তো হবে। মানে এমন একটা মানুষ স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ, যার কথা বলা, যার দ্য রেমিনিসেন্স অ্যাবাউট দ্য স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ শেষ করা যায় না। এবং যতটুকু আমার পক্ষে ডাইরেক্ট এক্সপোজার, ইনডাইরেক্ট এক্সপোজার যা পেয়েছি রইল। মহারাজকে প্রণাম। আজকে যা বলতে পারলাম, আজকে যা ইউটিউবে দিতে চলেছি, সেটা টোটালি স্বামী সোমেশ্বরানন্দজির ডিভাইন ব্লেসিংসের, থ্রু দ্য ডিভাইন ব্লেসিংস অফ স্বামী সোমেশ্বরানন্দজি। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে যথাগ্নে দৈহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আমি নিজে মনে করি যে স্বামী সোমেশ্বরানন্দজির ইউটিউবের যে ট্রেজার অ্যাভেলেবল, সেটা কালেকটিভলি সংগ্রহ করে একসাথে করে যদি কোনো বডি ওটাকে পাবলিশ করতে পারতেন, either through YouTube or through book form or whatever may be the medium, I don't know, তাহলে জগতে একটা ট্রেজার থেকে যেত। বহু বহু ইউটিউব রয়েছে যেখানে স্বামী সোমেশ্বরানন্দজি নিজে কথা বলেছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন বহু মানুষের। সেগুলো সব বিস্ময়কর সলিউশন জীবনের জন্য। উনি শব্দ ব্যবহার করতেন, স্বামীজিরই শব্দ, লাইফ স্কিল, উনিও সেই শব্দ ব্যবহার করতেন। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।